আজকের গল্প কালী সর্দারের গুপ্তধন। লেখক ইমন মণ্ডল। গল্পের ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। কাকতালীয়ভাবে কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য ক্ষমা প্রার্থী। গল্পটির পাঠ এবং সামগ্রিক উপস্থাপনায় আমি ব্রতেন্দু চক্রবর্তী। শুরু হচ্ছে গল্প কালী সর্দারের গুপ্তধন। সে অনেক দিন আগের কথা। ব্রিটিশ শাসন তখন কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে। সে সুযোগে বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছে চোর, ডাকাত আর ঠ্যাঙারে। তাদের অত্যাচারে বাংলার মানুষের শান্তির ঘুম ছুটে গেছে। সেই সাথে বাংলার বিভিন্ন প্রান্তে জমিদার, মহাজন, তালুকদাররা অতিরিক্ত কর আদায় করার জন্য প্রজাদের ওপর নানা রকম জুলুম অত্যাচার শুরু করেছে। তাদের সম্মিলিত অত্যাচারে সাধারণ মানুষের প্রাণ তখন ওষ্ঠাগত। তখনকার দিনে গ্রাম বাংলা ছিল সুজলা সুফলা, গাছগাছালি, ঝোপঝাড়, নদী খালে পরিপূর্ণ। রাস্তাঘাট এখনকার মতো উন্নত ছিল না। যাতায়াতের জন্য লোকেরা নৌকা, পালকি, গরুর গাড়ি প্রভৃতি ব্যবহার করত। একা একা দূর দূরান্তে গমন করা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তাই লোকজন দল বেঁধে চলাচল করত, যাতে ডাকাত দল বা ঠ্যাঙারেরা সহজে আক্রমণ করতে না পারে। মাঠে ঘাটে ডাকাতের আক্রমণ ছিল খুবই সাধারণ ব্যাপার। তারা সুযোগ বুঝে আক্রমণ করে পথিককে শুধু সর্বশান্ত করেই ছাড়ত না, প্রাণটাও নিয়ে নিত। অনেক জমিদার তখন দিনে জমিদারি করলেও রাত হলেই দলবল নিয়ে পাশের জমিদারের এলাকা বা দূরের কোনো গাঁয়ে ডাকাতি করতে বের হতো। জমিদাররা ডাকাত দল গঠন করে ডাকাতি করার পাশাপাশি অবাধ্য প্রজাদের শায়েস্তা করার জন্য রাতের অন্ধকারে তাদের বাড়ি লুট করা, ঘর জ্বালিয়ে দেওয়া, দাঙ্গা হাঙ্গামা করা, এসব সবই করত এই পোষা ডাকাত দলকে দিয়ে। আজ যে ঘটনাটি বলতে চলেছি তা ঘটেছিল পূর্ববঙ্গের যশোর জেলার সর্বদক্ষিণের জনপদ নকিপুর গ্রামে। নকিপুর গ্রামে একজন মস্ত বড় জমিদার ছিল। তার নাম শ্যামচরণ রায়। তার ছোট ভাইয়ের নাম ছিল কালীচরণ রায়। শ্যামচরণ ছিলেন কিছুটা সজ্জন, কিন্তু তার ছোট ভাই কালীচরণ ছিল দুর্জন। শ্যামচরণ জমিদারি দেখাশোনা করত। তখন তার জমিদারি খুব একটা বড় ছিল না। অল্প কিছু মৌজা, তালুক আর গ্রাম নিয়েই সে জমিদারি শুরু করেছিল। আর তার ছোট ভাই কালীচরণ রাতের আঁধারে দলবল জুটিয়ে ডাকাতি করত। তার দলে ছিল কালু, তিলু, হাকিম, জলিল, রাসু ইত্যাদি সব মুসলমান ও বাগদি ডাকাত। 10-12 জনে মিলে তারা দলটি গড়ে তোলে। কালীচরণ ছিল সেই দলের সর্দার। তার দলের কালু, তিনু, জলিল, রাসু সবাই ছিল মস্ত বড় লাঠিয়াল। তাদের নাম শুনলে মানুষের গলা দিয়ে জল নামত না। কালীচরণের দলের একজনের নাম ছিল মানিক ফকির। সে ফকিরের ছদ্মবেশে গ্রামের পর গ্রাম ঘুরে ডাকাতির জন্য সংবাদ জোগাড় করে সর্দারকে যথাসময়ে পৌঁছে দিত। কোন বাড়িতে ডাকাতি করতে হবে, কোন পথ ধরে যেতে হবে, সে বাড়িতে কতজন পাহারাদার আছে, এই সব খবর সে সর্দারের কাছে পৌঁছে দিত। এর বিনিময়ে মানিক ডাকাতির একটা ভাগ পেত। কালীচরণের মা রমা দেবী ও তার বড় দাদা সব কিছু জানতেন। মা ও বড় দাদা মাঝে মাঝে নিষেধ করতেন, কিন্তু ছোট ভাই কালীচরণ সেসব কথা কানেও তুলত না। তাছাড়া এই ডাকাতি করা অর্থ দিয়ে সূর্যাস্ত আইনে নিলামে ওঠা তালুকগুলো তারা কিনে নিত। তাই তার বড় দাদা জোর করে ছোট ভাইকে কিছু একটা বলতেও পারত না। একদিন অপরাহ্নে
মানিক ফকির গান গাইতে গাইতে হাজির হলো জমিদার বাড়ির সামনে। মানিকের গলা শুনে কালীচরণ বাড়ি থেকে বেরিয়ে এলো। বলল, কোনো খবর আছে নাকি? মানিক বলল, এই কি ভালো খবর আছে কর্তা, তাই তো আশা। ঠিক আছে মানিক, ওই আগামী মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যায় সবাইকে বলে দাও যেন কালীতলার মাঠের বটতলায় সবাই হাজির থাকে। তুমি এখন যাও। ঠিক আছে সর্দার। এই বলে ভিক্ষা নিয়ে গান গাইতে গাইতে মানিক আবার রাস্তায় বেরিয়ে চলে গেল। 3 দিন পর মঙ্গলবার সন্ধ্যায় কালী সর্দার হাজির হল কালীতলার মাঠের মধ্যে সেই বটতলায়। সেখানে আগে থেকে লাঠি, হাতিয়ার, মশাল ইত্যাদি ডাকাতি সরঞ্জাম নিয়ে হাজির ছিল কালু, জলিল, রাসু, তিনু, মানিক এবং অন্য বাকি সবাই। তারা সবাই অপেক্ষা করছিল কালী সর্দারের জন্য। সর্দারকে আসতে দেখে সবাই উঠে দাঁড়িয়ে পড়ল। কাছে গিয়ে সর্দার সবাইকে বসতে বলল। সবার সাথে একটু আধটু কথা বলে সর্দার মানিককে বলল, মানিক, ওই ডাকাতির খবরাখবর কি এনেছো সবাইকে বলো। মানিক শুরু করল, এই যে সর্দার, ওই বিষ্ণুপুরের মনোহর সাহা একজন বড় ব্যবসাদার। বেটা কাঁসার থালা বাসনের ব্যবসা করে অনেক টাকা কড়ি বানিয়েছে। মাটির দোতলা বাড়ি, ওই চোর ডাকাতের ভয়ে দুজন পাইকও রেখেছে। তা আমি সেদিন সব দেখে শুনে এইছি সর্দার। বাড়ি লুট করতে পারলি এই কাঁসার থালা, গেলাস আর কাঁচা টাকা পয়সা বিস্তর পাওয়া যাবে। হুম, তা তুই যে বললি বাড়িতে টাকা পয়সা আছে, তা তুই কি করে বুঝলি? এই যে সর্দার, ওই বাড়িতে টাকা পয়সা না থাকলে লোকে কি শুধু শুধু পাইক পোষে? রাসু বলল, তা ঠিক বলেছে সর্দার, ওই মানিক ভাই ঠিক কথা কইছে। টাকা পয়সা না থাকলেই লোকে মাইনে দিয়ে পাইক রাখতে যাবে কেন? কালু বলল, সর্দার, তাহলে আর দেরি কেন, হুকুম দিন। ডাকাতি সরঞ্জাম তো আমাদের সাথী আছে। আজ রাতে মা কালীর আশীর্বাদ নিয়ে কাজে লেগে পড়ি। সবাই একসঙ্গে বলে উঠল, হুকুম দিন সর্দার, হুকুম দিন। সবার দিকে তাকিয়ে কালী সর্দার বলল, ঠিক আছে, আজই আমরা হামলা করব। মানিক, যাওয়ার পথটা কি ভালো করে বুঝিয়ে বলো। মানিক বলল, এই যে সর্দার, ওই যমুনা নদী দিয়ে ডিঙি করে গেলে 2 ঘন্টার মতো লাগবে। তারপর পায়ে হেঁটে ওই 8 ক্রোশ খানিক রাস্তা, তারপরে ওই মনোহরের বাড়ি। আচ্ছা, তার মানে মায়ের পুজো দিয়ে দ্বিতীয় প্রহরে রওনা হলে কাজ সেরে ফিরতে ফিরতে ওই তৃতীয় প্রহর হয়ে যাবে। আগে হ্যাঁ সর্দার। সর্দার আবার সবার দিকে তাকিয়ে নিয়ে বলল, শোনো সবাই, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। ঝটপট কাজ সেরে ফিরতে হবে। নৌকাতে যাবার পথে কার কোন দায়িত্ব তা আমি বলে বুঝিয়ে দেব। আর কোনো কথা নয়, চলো এখন সবাই মাতা যশোরেশ্বরীর আদেশ নিয়ে আসি। সবাই একসাথে বলল, জো হুকুম সর্দার। সর্দার সবাইকে নিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলল। একটু পরেই মায়ের মন্দিরে পৌঁছে গেল সবাই। মন্দিরের পুরু ভাঙা প্রাচীরের ভিতরে পৌঁছে মায়ের সামনে সবাই বসে পড়ল। চারিদিকে তখন অমাবস্যার ঘন গাঢ় অন্ধকার নেমে এসেছে। ঝোপে ঝাড়ে ঝিঁঝি ডাকছে। দূরে কোথাও একদল শিয়াল হুক্কা হুয়া রবে ডেকে উঠল। মায়ের সামনে মশাল জেলে কালী সর্দার মাকে বলল, মা, অনুমতি দাও মাগো, আমরা তোমার সন্তান। আমরা ভালোই ভালোই কাজ সেরে যেন ফিরে আসতে পারি। আসছে অমাবস্যায় পাঁঠা বলি দিয়ে তোর পুজো দেবো মা। সামনে ভীষণ দর্শনা মা যশোরেশ্বরী দেবী, রক্ত জবার মতো রাঙা তার জিহ্বা, তার অর্ধেক শরীর ভূমির মধ্যে, বাকি অর্ধেক ভূমির উপরে। রাত্রে হঠাৎ দেখলে যে কারো বুকে কাঁপুনি ধরা খুবই স্বাভাবিক। কালী সর্দার মায়ের গলায় একটি রক্তজবা ও বেলপাতার মালা পরিয়ে দিয়ে প্রণাম করল। তার সাথে সবাই প্রণাম করে বলে উঠল,
জয় মা যশোরেশ্বরী, জয় মা যশোরেশ্বরী। তাদের সেই জয়ধ্বনি সেই নির্জন রাতে দূর দূরান্তে ধ্বনিত হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। কালী সর্দার মায়ের সামনে রাখা কলা পাতায় যে সিঁদুর ছিল তা থেকে আঙুলে করে নিয়ে সবাইকে কপালে একটি করে তিলক পরিয়ে দিল। এখানে মা যশোরেশ্বরী অর্ধেক ভূমির উপর, বাকি অর্ধেক তার ভূমির নিচে, এরও একটি ইতিহাস আছে। ষোড়শ শতকের শুরুর দিকের কথা। তখন মুঘল আমল, দিল্লি শাসন করছেন সম্রাট আকবর। মোগলরা দিল্লির আশেপাশের সব এলাকা দখল করলেও তখনও পর্যন্ত বাংলাকে দখল করতে পারেনি। বাংলায় তখন 12 জন স্বাধীন সামন্ত রাজা শাসন করছেন। ইতিহাসে এদেরকে 12 ভূঁইয়া বলা হয়। এই 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম শক্তিশালী রাজা ছিলেন মহারাজ প্রতাপাদিত্য। তার রাজধানী ছিল মাতা যশোরেশ্বরী মন্দিরের অনতি দূরে যমুনা নদীর পশ্চিম তীরে ধুমঘাট এলাকায়। যে যমুনা নদীর কথা বলছি সেটি ছিল বর্তমান ইছামতি নদীর একটি শাখা। বর্তমানে সে নদী মরে জীর্ণ শীর্ণ হয়ে গেলেও পূর্বে নদীটি ছিল একটি স্রোতস্বিনী নদী। এই নদী দিয়ে তখন কলিকাতা, যশোর, খুলনা প্রভৃতি জায়গায় বাণিজ্য করার জন্য সহজেই যাতায়াত করা যেত। যমুনা ইছামতি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে সুন্দরবনের মধ্য দিয়ে সাগরে পতিত হতো। মহারাজ প্রতাপাদিত্যর রাজধানী স্থাপনের পূর্বে ধুমঘাট এলাকাটা ছিল বনে জঙ্গলে পরিপূর্ণ। সাপ, বাঘ, কুমির ইত্যাদি হিংস্র জন্তুর আবাসস্থল। দিল্লি থেকে দূরবর্তী হওয়ায় মহারাজা প্রতাপাদিত্য এই দুর্গম অঞ্চলটিতেই রাজধানী স্থাপনের জন্য বেছে নেন। বন জঙ্গল সাফ করে তিনি এখানে একটি দুর্গ নির্মাণ করেন এবং বসবাস করতে শুরু করেন। পরবর্তীকালে আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকগুলো দুর্গ ও নৌঘাটি নির্মাণ করেন। ধুমঘাট ছাড়াও রায়গড়, বেতকাশী, শিবসা, শালিখা, যশোর, রূপসা, টাঁকি প্রভৃতি অঞ্চলে মহারাজের অনেকগুলো দুর্গ ছিল। একদিন মহারাজ যমুনা নদীর পূর্ব তীরে জঙ্গলের ভিতর এক অলৌকিক জ্যোতি দেখতে পান। কাছে গিয়ে দেখেন স্থানটি একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। তখন তিনি সেখানে জঙ্গল পরিষ্কার করে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। কথিত আছে সেই মন্দির নির্মাণ শেষ হলে মা তাকে স্বপ্নাদেশ দেন যে মন্দিরের গর্ভগৃহের দরজা যেন 7 দিন বন্ধ থাকে। কিন্তু কৌতূহলবশত 3 দিনের পর মন্দিরের দরজা খোলা হয়। তখন সবাই অবাক বিস্ময়ে অভিভূত হয়ে দেখতে পান একটি কালী মূর্তি 3 হাত পরিমাণ ভূমি থেকে উত্থিত হয়েছে। ভীষণ দর্শনা সেই মায়ের মূর্তির বাকি অংশ ভূমির মধ্যে রয়ে গিয়েছে। তাই এখানে মাতা যশোরেশ্বরী দেবী আবক্ষ প্রতিমা রূপে পূজিত হন। মায়ের হস্ত, পদ সবই ভূমির ভিতরেই রয়ে গিয়েছে। এরপর মহারাজের আদেশে সেই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা শুরু হয়। মহারাজ কিছুকাল পরে মন্দির সংলগ্ন একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করেন। সেখানে সর্বদা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র মজুত করে রাখতেন। ক্রমে ক্রমে মন্দিরের আশেপাশে জনবসতি গড়ে উঠতে থাকে। এদিকে দিল্লিতে বাদশাহ আকবর তার সেনাপতি মানসিংহকে 12 ভূঁইয়াদের দমন করে বাংলায় মুঘল শাসন কায়েম করার আদেশ দেন। আদেশ মতো মানসিংহ বাংলায় এসে সর্বপ্রথম মহারাজা প্রতাপাদিত্যকে মুঘল বাদশাহের আনুগত্য স্বীকার করে কর প্রদান করার প্রস্তাব দেন। হিন্দু বীর চূড়ামণি মহারাজ প্রতাপাদিত্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রতাপাদিত্য ও মানসিংহের মধ্যে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়। প্রতাপের সৈন্যের চেয়ে মানসিংহের সৈন্য সংখ্যা প্রায় দ্বিগুণ, কিন্তু মহারাজ প্রতাপাদিত্যের অপূর্ব রণকৌশল ও বীরত্বে মানসিংহ প্রতিটি যুদ্ধে পরাজিত হন।
পরাজিত মানসিংহ কোন মুখে বাদশাহের সামনে যাবেন তাই ভাবতে লাগলেন। পরাজিত ও অপমানিত মানসিংহ দিল্লিতে ফিরে না গিয়ে সেখানেই ঘাঁটি গেড়ে বসে উপায় চিন্তা করতে লাগলেন। তারপর প্রতাপাদিত্যকে পরাজিত করতে কূটকৌশল অবলম্বন করলেন। প্রতাপাদিত্যের সাথে মিথ্যা সন্ধি করলেন এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে দিল্লি ফিরে যাবেন এরূপ প্রতিজ্ঞা করলেন। উদারমনা মহারাজ প্রতাপাদিত্য সেই প্রস্তাব মেনে নিয়ে মানসিংহকে মন্দিরে মায়ের পুজো করার অনুমতি দিলেন। মানসিংহ এই সুযোগ হাতছাড়া করলেন না। তিনি পুজোর ছল করে প্রতাপের দুর্গের মানচিত্র নিয়ে আসেন। তারপর সুযোগ বুঝে দুর্গ আক্রমণ করে প্রতাপাদিত্যকে বন্দী করে দিল্লিতে পাঠিয়ে দেন। দিল্লি যাওয়ার পথে রায়মহলের কাছে মহারাজ প্রতাপাদিত্যর মৃত্যু হয়। সেই যুদ্ধে মায়ের মন্দিরে অনেক ক্ষয়ক্ষতি হয়। মোগল অত্যাচারে জনবসতি বিলীন হয়ে অঞ্চলটি আবার নির্জন হয়ে পড়ে। মন্দিরের চারপাশে বন জঙ্গল গজিয়ে ওঠে। যাই হোক, এই হল যশোরেশ্বরী মন্দিরের ইতিহাস। পুজো সমাপ্ত করে কালীচরণ সর্দার সদল বলে যমুনা নদী অভিমুখে গমন করলেন। সেখানে পৌঁছে আগে থেকে রাখা একটি ডিঙি নৌকাতে সবাই উঠে পড়ল। কালুকে হাল ধরতে ও আরও 4 জনকে দাঁড় টানতে আদেশ দিয়ে কালীচরণ নিজে বাকি সবাই নৌকার পাটাতনে বসে পড়ল। চারিদিকে ঘোর অন্ধকার, কোথাও জনমানুষের কোনো চিহ্ন নেই। নদীর ঢেউ ছলাৎ ছলাৎ শব্দে নৌকার গায়ে আছড়ে পড়তে লাগল। নৌকো উজানে বিষ্ণুপুর অভিমুখে চলতে শুরু করল। সর্দার সবাইকে জোরে জোরে দাঁড় টানতে হুকুম দিল, যাতে 2 ঘন্টার মধ্যেই মনোহরের বাড়িতে পৌঁছানো যায়। এরপর সর্দার মানিককে বলল, মানিক, ওই মনোহরের বাড়ি প্রবেশ করার ব্যাপারে একটু কিছু ধারণা দাও। মানিক বলল, সর্দার, এই মনোহরের বাড়িটা চারদিক মাটির উঁচু পাঁচিল, সামনে সদর দরজা, মাটির দোতলা বাড়ি, উপর আর নিচে ওই প্রায় 4টে ঘর। নিচের ঘরে 2 জন পাইক থাকে। প্রতিবেশীদের বাড়ি কিছুটা দূরে। বাড়ির পিছন দিকে একটা বিল আর সামনে একটা রাস্তা। সবকিছু শুনে সর্দার বলল, আমরা বিল দিয়ে পৌঁছে হামলা করব। কালু ও তিনুর দিকে তাকিয়ে কালীচরণ বলল, শোন, ওই পাইক 2 জনের দায়িত্ব তোদের ওপর। তোরা 2 জন ওদের বেঁধে ফেলবি, আর বেশি পেঁচাল করলে মেরে মাথা ফাটিয়ে দিবি। ঠিক আছে সর্দার। আর জলিল ও হাকিম আরও 2 জনকে নিয়ে সদর দরজা আগলে রাখবি। আর এই মানিক, তোমার দায়িত্ব হবে ওই কিছুটা দূরে গিয়ে গ্রামবাসীদের ওপর নজর রাখা। বিপদ দেখলেই 3 বার শেয়ালের ডাক ছাড়বে। মানিক বলল, হুকুম সর্দার। তারপর সর্দার রাসুকে বলল, রাসু, তুই, আমি আর বাকিরা সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকে লুট করব। তোর দায়িত্ব মনোহরকে বেঁধে ফেলা, ঠিক আছে তো? রাসু বলল, আগে সর্দার, হুকুম। মনোহরকে আপনি আমার কাছে ছেড়ে দিন। বেশি পেঁচাল করলে লাঠির এক ঘায়ে ব্যাটার ঘিলু বের করে ফেলব। সবাই তাদের দায়িত্ব বুঝে নিল। তারপর কালীচরণ চুপচাপ বসে থাকল। নৌকো ছলাৎ ছলাৎ শব্দে বিষ্ণুপুর অভিমুখে চলতে লাগল। বহু দূরে একপাল শিয়াল হুক্কা হুয়া শব্দে ডেকে রাত্রির প্রথম প্রহরের সমাপ্তি ঘোষণা করল। নৌকা বিষ্ণুপুরে পৌঁছালে নদীর ধারে একটি বেশ ঘন গেওয়া গাছের ঝোপের আড়ালে নৌকাটা বেঁধে সবাই লাঠি, মশাল, হাতিয়ার সবকিছু নিয়ে নেমে পড়ল। বিলের মধ্য দিয়ে মনোহরের বাড়ির সামনে হাজির হলো সবাই। তখন নিশুতি রাত। গাঁয়ের সবাই ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাড়ির সামনে গিয়ে সবাই দেখল বাড়ির পাঁচিল অনেকটা উঁচু, সদর দরজা বন্ধ। পাঁচিল লাফিয়ে পার হওয়ার উপায় নেই। সর্দার নির্দেশ দিল
কালু ও তিনুকে দুজনের ঘাড়ে চড়ে ভিতরে গিয়ে সদর দরজা খুলে দিতে। কালু আর তিনু পাঁচিল টপকে লাফ মেরে পড়ল ভিতরে। তাদের পড়ার শব্দ শুনে পাইক দুজন জেগে উঠল। পাইক দুজন বোধহয় একটু ঝিমিয়ে পড়েছিল। তারা তাড়াতাড়ি লাঠি নিয়ে কালু ও তিনুর দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে সর্দার মশালগুলো জ্বালিয়ে নিয়েছে। তার আলোয় বাড়ির ভিতরে হালকা আলোয় আলোকিত হয়ে গেছে। কালু হুঙ্কার দিয়ে বলল, খবরদার, এক পাও এগোবি না, ওই লাঠি ফেলে দে। প্রহরীরা তা শুনল না। তারা এগিয়ে এলো। শুরু হয়ে গেল লড়াই। তিনুকে কিছু করতে হলো না। কালুর লাঠি বোঁ বোঁ আওয়াজ করে ঘুরতে লাগলো। লাঠির আঘাতে একজন প্রহরীর মাথায় লাগলো চোট। সে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ল। আরেকজনের হাতেও চোট লাগলো। লাঠি তার হাত থেকে ছিটকে পড়ে গেল। তখন কালু ও তিনু তাদেরকে বারান্দার খুঁটির সাথে পিচ মোড়া করে শক্ত করে বেঁধে ফেলল। তারপর সদর দরজা খুলে দিতেই কালী সর্দার 4-5 জনকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ততক্ষণে হট্টগোল শুরু হয়ে গেছে। সেই শব্দে মনোহর সাহা জেগে উঠেছে। সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু নিচে দেখল 5-7 জন ডাকাত হুঙ্কার করে মশাল হাতে ঘরের ভিতর ঢুকছে। নিচে নামতে গেলে তাদের হাতেই পড়তে হবে। সে ঘরের ভিতর লুকোনোর উপায় খুঁজতে লাগলো। বাড়ির বউ ঝি বাচ্চারা ভয়ে কান্নাকাটি জুড়ে দিল। মনোহরের মাটির বাড়ির দোতলায় ছিল 2টি ঘর, আর নিচে ছিল 2টি করে ঘর। চারদিকে বারান্দা, বারান্দার চারপাশে কাঠের রেলিং। পশ্চিমে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। 8 চালা ঘরটি সম্পূর্ণ গোলপাতা দিয়ে ছাওয়া। উপরে পূব দিকের ঘরটিতে মনোহর থাকত। সর্দার উপরে উঠে প্রথমে এক দাবড়ি দিয়ে মেয়েগুলোর কান্না চুপ করিয়ে দিল। তারপর হুকুম দিল, যার গায়ে যে গহনা আছে সব খুলে দিয়ে পাশের ঘরে চলে যাও, তোমাদের কেউ স্পর্শ করবে না। মহিলারা চুপচাপ সর্দারের কথা মতো গয়নাগাটি খুলে সামনে রেখে পাশের ঘরে চলে গেলেন। সর্দারের চোখ খুঁজছিল মনোহরকে। সে বেটা গেল কোথায়? 4খানা তো মাত্র ঘর, সব খোঁজ করা হয়েছে, কিন্তু মনোহর বেটার টিকিট দেখা পাওয়া যাচ্ছে না কেন? খাটের তলা, আলমারির পিছন, ধানের আউরি, ঘরের সব বারান্দা, সব জায়গায় দেখা হলো, কিন্তু কোথাও নেই। রাসু বলল, সর্দার, বেটা বোধহয় নিচ দিয়ে পালিয়েছে। চুপ কর, তাহলে আমাদের নজরে পড়তো। মনোহরকে না পেলে টাকা পয়সা কোথায় আছে তা জানা যাবে না, কিন্তু সে গেল কোথায়? বেটা কি চাল ফুঁড়ে পালিয়ে গেল? চাল ফুঁড়ে পালাতে গেলে ওইসব গোলপাতা ছাউনি এলোমেলো থাকার কথা, সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে সর্দার দেখল মনোহরের শোবার খাটের ঠিক ওপরে গোলপাতা ছাউনির তলায় একটি তক্তা আলগা হয়ে রয়েছে, এবং তা থেকে একটা পা বেরিয়ে আছে, এবং সেটা একটু একটু কাঁপছে। ঘটনার আকস্মিকতায় মনোহর পালাতে না পেরে আড়ার উপর রাখা একটি তক্তার উপর শুয়ে পড়ে ভয়ে কাঁপছিল। সর্দার সেখান থেকে তাকে নামতে আদেশ দিল। মনোহর নেমে সোজা সর্দারের পায়ে পড়ে তাকে মারতে নিষেধ করল। রাসু তাকে বেঁধে ফেলল। প্রথমে সে টাকা পয়সা বাড়িতে নেই বললেও কালী সর্দারের হাতের মশালের ছ্যাঁকা খেয়ে তার মাথার কাছে রাখা একটি গণেশ ঠাকুরের বাঁধানো ছবির দিকে দেখিয়ে দিল। ছবিটি মাটির দেওয়ালে টাঙানো। ছবিটা সরালে একটা গুপ্ত কুলুঙ্গি দেখা গেল। তার মধ্যে একটা কাঠের বাক্স, তার গায়ে ছোট্ট একটা ছিদ্র, তাই দিয়ে গহনা টাকা বাক্সের মধ্যে ফেলা হতো। বাক্সের গায়ে মাটির প্রলেপ, বাইরে থেকে বোঝার উপায় নেই। বাক্স বের করতে হলে দেওয়াল খোঁড়া লাগবে। বাক্সের ছিদ্র দিয়ে হাত ঢোকে না। টাকা বের করতে হলে বাক্স ভাঙতে হবে। মনোহরের শুধু ব্যবসা ছিল না, সে চড়া সুদে লোককে ঋণও দিত। পরিশোধ না করতে পারলে পাইক দিয়ে জোর জবরদস্তি করে তাদের বাড়ির জিনিসপত্র, গরু বাছুর সব ধরে নিয়ে আসতো, এবং এই করে বেটা অনেক সোনাদানা টাকা পয়সা জমিয়েছিল, আর সবই মজুত করে রেখেছিল এই গোপন বাক্সে। এদিকে গায়ের লোকেরা জেগে উঠছিল। তারা একজোট হয়ে
চৌকিদারকে সাথে নিয়ে এগিয়ে আসতে লাগলো। তাদের হাতে দাঁ, লাঠি, শাবল যে যা পেয়েছে। অবস্থা বেগতিক দেখে মানিক দূর থেকে 3 বার শিয়ালের ডাক ডেকে সংকেত দিল। সংকেত পেয়ে জলিল হাঁক ছাড়ল, সর্দার, জাল গুটিয়ে ফেলো। তখনকার দিনে ডাকাতির কালে ডাকাতরা সাংকেতিক ভাষাই ব্যবহার করত। জাল গুটানোর অর্থ এবার ডাকাতি শেষ করতে হবে। কালী সর্দারের কানে সে কথা পৌঁছাতেই সে আর রাসু পাশে থাকা আরেক ডাকাতকে দিয়ে তড়িঘড়ি করে শাবল চালিয়ে দেওয়ালের ভিতর থেকে সেই বাক্সটা বের করে আনলো। বাক্স হাতে নিয়ে ঝাঁকি দিতেই সে বুঝতে পারল বাক্সটি সোনা দানা টাকা পয়সা দিয়ে একেবারে ঠাসা। সে সবাইকে বাড়ির বাহির হওয়ার নির্দেশ দিল। আসার সময় হাতের কাছে কাঁসার থালা, গেলাস, কলসি যে যা পেল সব নিয়ে সদর দরজায় এসে পৌঁছালো। বাইরে এসে সর্দার দেখল গাঁয়ের লোকেরা প্রায় সামনাসামনি এসে পড়েছে, তাদের হাতে লাঠি, শাবল, দা। তখন সে তাড়াতাড়ি মানিক সহ কয়েকজনকে লুঠের মালামাল সহ সেই বিল দিয়ে এগিয়ে যেতে নির্দেশ দিল, কারণ মানিককে চিনে ফেললে সমস্যা আছে। আর নিজে কালু, তিনু, হাকিম, রাসু সহ 5-7 জনকে সাথে নিয়ে লাঠি হাতে গায়ের লোকের মোকাবিলা করার জন্য এগিয়ে গেল। তাদের হাতের লাঠিগুলি বোঁ বোঁ আওয়াজ করে শূন্যে ঘুরতে লাগলো। সে আওয়াজ শুনলে বুকে কাঁপুনি ধরে যায়। সর্দার নিজেও একজন পাকা লাঠিয়াল। গায়ের লোকেরা হাতে, পায়ে, মাথায় চোট পেয়ে সবাই চেঁচামেচি করতে করতে পিছু হটে গেল। সুযোগ পেয়ে সর্দার তার দলবল নিয়ে বিলে নেমে একসাথে ছুটতে লাগলো। এদিকে গায়ের লোকেরা দলে আরও ভারী হয়ে পড়েছে। তারা দ্বিগুণ উৎসাহে সবাইকে তাড়া করল। মশালগুলো লক্ষ্য করে তারা ইট পাটকের লাঠি ছুটতে শুরু করলো। অবস্থা বেগতিক দেখে সর্দারের নির্দেশে মশালগুলো নিভিয়ে সবাই অন্ধকারে প্রেতের মতন মিলিয়ে গেল। গায়ের লোকেরাও অন্ধকারে ডাকাতেরা কোন দিকে গিয়েছে আন্দাজ করতে না পেরে অবশেষে যে যার মতন বাড়ি ফিরে গেল। ডাকাতরা সবাই নৌকায় গিয়ে পৌঁছালো। কালু হাল ধরল। ভাটির টানে নৌকা কালীতলার মাঠের দিকে চলল। দাঁড়ের প্রয়োজন তখন ছিল না। সর্দার সবাইকে নিয়ে নৌকার পাটাতনে বসে পড়ে একটু হাঁপ ছাড়ল। এতক্ষণ পরে যেন সবার গায়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। হাঁপাতে হাঁপাতে মানিক বলল, "উহ, আমি সময় মতো সংকেত না পাঠালে আজ যে কি হতো। ব্যাটারা যেভাবে ছুটে আসছিল, এ বাপরে।" কালু বলল, সর্দারকে সাথে করে আমরা ব্যাটাদের হাত পা মাথা ফাটিয়ে উচিত শিক্ষা দিয়েছি। হ্যাঁ, কত বড় স্পর্ধা, লাঠি ধরা শেখেনি, হ্যাঁ, আসে আমাদের সর্দারের সাথে লাঠালাঠি করতে। রাসু বলল, যাই বলুন সর্দার, কষ্ট হলেও আজ কিন্তু শিকারটা জব্বর হয়েছে। এতক্ষণে সবাই কাঠের বাক্সটির দিকে নজর দিল। সেটি ছিল সর্দারের কোলের কাছে পড়ে। কালী সর্দার এতক্ষণ কিছু বলেনি। তার মাথায় খেলছিল অন্য আরেক নতুন ফন্দি। সে এবার সবার মনোযোগ আকর্ষণ করে বলল, শোনো সবাই, কাল চৌকিদার নিশ্চয়ই থানায় ডাকাতি হওয়ার খবরটা দেবে। পুলিশ লুটের গহনা উদ্ধারে বিভিন্ন স্যাকরার দোকানে খোঁজ খবর নেবে। তাই এই মালামাল এখন বেচা ঠিক হবে না। তাছাড়া এই লুটের মাল জানলে স্যাকরা বেটা জলের দামে নিয়ে নেবে। খেটে মরবো আমরা, আর ফায়দা নেবে ওই স্যাকরা। এ কথা শুনে সবাই চুপ করে রইল। কালু বলল, তাহলে আমরা কি করব সর্দার? চলো একটা কাজ করি, এই বাক্স ভেঙে দেখি ভিতরে কি আছে। যদি অনেক সোনা আর টাকা থাকে তাহলে আমাদের প্রয়োজন মতন কিছু টাকা পয়সা নিয়ে বাকি টাকা আর গয়না কাছে পিঠে কোথাও পুঁতে রেখে দিই। তারপর একদিন সময় সুযোগ বুঝে সকলে মিলে উঠিয়ে নিয়ে যাব। এই প্রস্তাব শুনে সবাই একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। সর্দারের প্রস্তাব অমান্য করার সাধ্য তাদের নেই, কারণ তাদের সর্দার যেমন পাকা লাঠিয়াল তেমনি পাকা বুদ্ধিমান। তাদের সর্দারের লাঠি ও বুদ্ধির জোরে তারা আজ পর্যন্ত কোথাও ধরা পড়েনি বা ক্ষতির সম্মুখীনও হয়নি। সর্দারের কথা অমান্য করা মানে
স্বয়ং জমের কথা অমান্য করা। তাছাড়া সর্দার অযৌক্তিক তো কিছু বলেনি। মাল এখনই বিক্রি করলে ধরা পড়ার সম্ভাবনা প্রবল। তারা সবাই, হ্যাঁ হ্যাঁ সর্দার, ও আপনি যা বলবেন তাই হবে। এই কথা বলে রাজি হয়ে গেল। তারপর নৌকার পাটাতনে বাক্সটি ভাঙা হলো। বাক্স ভেঙে সবার চক্ষু চরক গাছ হয়ে গেল। দেখা গেল যা আন্দাজ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি টাকা পয়সা আর গয়নাগাটি বাক্সে রয়েছে। সর্দার 1/4 পরিমাণ টাকা পয়সা নিলেন। বাকি টাকা ও গহনা একটি পিতলের কলসির ভিতর ঢুকিয়ে ফেললেন। তারপর তার শিকারী চোখ নদীর তীরের দিকে উপযুক্ত স্থানের খোঁজ করতে লাগল। সেই নিশুতি নির্জন রাতে যমুনা নদী ধরে তাদের নৌকা ভাটির টানে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছিল। মাথার উপর দু একটি বাদুড় উড়ে যাচ্ছে মাঝে মাঝে। দূরে কোথাও শিয়ালের পাল ডেকে উঠছে। আর রাত্রির নির্জনতা ভেঙে দ্বিতীয় প্রহরের সমাপ্তি ঘোষণা করতে লাগল। আর মাত্র 2 বাঁক পরে কালীতলার ঘাট। কালী সর্দার নদীর তীরে একটি বড় কেওড়া গাছ দেখে নৌকো সেখানে ভেড়াতে আদেশ দিল। গাছের কাছে নৌকা ভিড়লে হাতে একটি শাবল ও পিতলের কলসিটি নিয়ে সর্দার একাই নেমে পড়লেন। কেওড়া গাছটির কিছুটা দূরে মাঠের মধ্যে ঢিবির মতো একটু উঁচু জায়গা। ঢিবির উপরে মাঝারি আকারের একটি অশ্বত্থ গাছ রয়েছে। গাছের নিচে ঝোপঝাড়ে পরিপূর্ণ। দিনের বেলায়ও সাপের ভয়ে গাছটির নিকটে কেউ আসে না। কালী সর্দার শাবলের সাহায্যে পরিমাপ করে গাছ হতে ঠিক 5 হাত পরিমাণ দূরত্বে উত্তর দিকে আগাছা পরিষ্কার করে গর্ত তৈরি করে কলসিটি পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন এবং তার উপরে কিছু গাছের ডালপালা চাপা দিয়ে দিলেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপর নৌকায় এসে টাকা পয়সা সমান ভাগে ভাগ করে দিয়ে ঘাটে এসে নৌকাটি একটি ঝোপের আড়ালে বেঁধে যে যার মতো বাড়ি চলে গেল। এই ঘটনার আরো 3-4 বছর পরের কথা। কালী সর্দার ও তার দলবল ইতিমধ্যে আশেপাশের সমস্ত অঞ্চলে 100টিরও বেশি স্থানে ডাকাতি করেছে। লুটের মালামালের 4/3 মাল বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে দিয়েছে। কোথাও ভাঙা মন্দিরের কাছে অথবা নির্জন স্থানে বড় কোনো গাছের নিচে পুঁতে রাখা সেই সোনাদানা টাকা পয়সা কালী সর্দার ছাড়া তাঁর দলের কেউই জানত না ঠিক কোথায় রাখা আছে। কালী সর্দার বাড়িতে এসে কোথায় কি রেখেছে সেগুলো একটি কাগজে মানচিত্র এঁকে চিহ্নিত করে রাখত, যাতে সে নিজেই পাছে ভুলে না যায়। দলের মধ্যে সেই একটু লেখাপড়া জানত, বাকি সবাই ছিল মূর্খ। দলের কেউ এই গুপ্তধনের ব্যাপারে জানতে চাইলে সে এই মানচিত্রটি দেখাতো, কিন্তু মানচিত্র দেখে বুঝে নেওয়ার ক্ষমতা তার দলের কারো ছিল না। কালী সর্দারের দলই ছিল এ অঞ্চলের একমাত্র ডাকাত দল। কালী সর্দারের ভয়ে এ অঞ্চলে অন্য ডাকাত সর্দাররা তার এলাকায় ডাকাতি করতে আসতো না। সে ছিল তার এলাকায় একচ্ছত্র অধিপতি। তার ছোবলে পড়ে অনেক ধনী ব্যবসায়ী সর্বশান্ত হয়ে পথে বসেছে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে ডাকাতিকালে ধরতেও পারেনি বা চিনতেও পারেনি। ডাকাতি করা সোনা গয়না কোনো স্যাকরার দোকানে আজ পর্যন্ত বিক্রিও করা হয়নি। তাই পুলিশ গোয়েন্দা লাগিয়েও কিছু কুল কিনারা করতে পারছিল না। তারা সবাই ভাবছিল অন্য এলাকার ডাকাত এই এলাকায় ডাকাতি করে আবার বোধহয় অন্য এলাকাতে ফিরে চলে যায়। কিন্তু সবকিছুর তো একটা শেষ আছে। থানায় বারবার ডাকাতির অভিযোগ আসতে থাকায় জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট নড়ে চড়ে বসলেন। ম্যাজিস্ট্রেট সাহেব থানায় এসে থানার দারোগা, জমিদার ও এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সভার আয়োজন করলেন। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, এই কালীচরণ ডাকাইত এলাকায় বড় অশান্তি করিতেছে। একে ইমিডিয়েট শাস্তি দেবার ব্যবস্থা করিতে হইবে। ইহার জন্য আমাদেরকে একজোট হয়ে কাজ করিতে হইবে।
এলাকার যত ল্যান্ডলর্ড আছে সবাইকে আমি বলিতেছি, আপনারা সবাই একসঙ্গে কাজ করুন এবং পুলিশ ফোর্সকে সাহায্য করুন। তারপর যমুনা নদীতে একদল জল পুলিশও তিনি মোতায়েন করলেন। গ্রাম্য চৌকিদাররা রাতে যাতে ভালো মতন পাহারা দেয় তারও আদেশ দিলেন। কর্তব্যে কোনো রকম অবহেলা করলে চাকুরি খেয়ে ফেলবেন বলেও হুমকি দিলেন। সভায় জমিদার শ্যামচরণেরও ডাক পড়েছিল। বাড়ি ফিরে শ্যামচরণ কালীচরণকে একটা নির্জন কক্ষে ডেকে তিরস্কার করে বললেন, তোর জন্য আমাদের মুখে চুন কালি পড়বে। ম্যাজিস্ট্রেট যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে ডাকাত দল ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা। তুই ধরা পড়লে তো জেলে পচে মরবি, সাথে সাথে আমাদের জমিদারিটাও চলে যাবে। আজ থেকে তোর ডাকাতি করা বন্ধ। সব শুনে কালীচরণ অট্টহাসি হেসে উঠলেন। বললেন, আমি ইংরেজ পুলিশকে ভয় পাই না। মাতা যশোরেশ্বরীর আশীর্বাদে কেউ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। দুজনের মাতা রমা দেবীও কক্ষে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ও, তাহলে তুই ডাকাতি ছাড়বি না? আরে বাবা, আমাদের অবস্থা তো আর আগের মতো নেই। আমাদের জমিদারি এখন অনেকটা বড় হয়েছে। আজকাল আজকাল তুই এসব কুকর্মে বের হলে চিন্তায় আমার ঘুম হয় না রে। বুক কাঁপতে থাকে। আমি তোকে আর কোনো খারাপ কাজ করতে দেব না। যা হবার হয়েছে। আর যদি তুই একটিও ডাকাতি করেছিস তাহলে বাড়ি এসে আমার আমার মরা মুখ দেখবি। মা যশোরেশ্বরীর দিব্যি রইল তোকে। মায়ের এই কথা শুনে কালীচরণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দলবল নিয়ে ডাকাতি করাটাই তার নেশায় পরিণত হয়ে গিয়েছিল। এখন সবকিছু ত্যাগ করতে হবে শুনে সে আস্তে আস্তে নরম হয়ে মা ও দাদাকে বলল, ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। কিন্তু একটা কথা কি জানো মা, খারাপ কাজে সহজে যুক্ত হওয়া যায়, কিন্তু সহজে তা থেকে মুক্ত হওয়া যায় না। কালীচরণের মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কালীচরণ বলে চললেন, আমি ডাকাতি করা ছাড়লেও দলের বাকিরা কিন্তু ছাড়বে না। আমি থাকলে তাদের ধরা পড়ার সম্ভাবনা কম, তারা নিজেরা গেলে ধরা পড়ার সম্ভাবনাই বেশি। ধরা পড়ে মারের চোটে তারা ঠিকই আমাকে জড়িয়ে নেবে। তাছাড়া আমি যেহেতু তাদের কর্মকাণ্ড সব কিছু জানি, তাই সুযোগ পেলে ওরা আমাকে শেষ করতেও পিছপা হবে না। তাই ডাকাতি ছেড়ে দিলেও আমার নিস্তার নেই। মা বললেন, তাহলে উপায় কি? উপায় ঠিক আমি বের করে ফেলব, কিন্তু এ ব্যাপারে সহযোগিতা লাগলে তোমাদের কিন্তু তা করতেই হবে। মা বলে উঠলেন, যে সহযোগিতাই লাগুক আমরা অবশ্যই করব। সে রাত্রে কালীচরণের চোখে ঘুম এলো না। অনেক রাত অবধি শুয়ে শুয়ে কি করা যায় তাই ভাবতে লাগলো। এখন সে শাকের করাতে পড়েছে। ডাকাতি করলেও বিপদ, আবার ছাড়লেও বিপদ। অনেক ভেবে সে একটি উপায় বার করল। হ্যাঁ, হয়েছে, এতেই কাজ হবে। তারপর আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ল। তখন জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ চলছে। কদিন ধরে বেশ গুমোট গরম। খুব শীঘ্রই বৃষ্টিবাদল নামার সম্ভাবনা আছে। আজ প্রায় ২০-২৫ দিন হল কালীচরণের দল ডাকাতি করতে বের হয়নি। তার দলের লোকেরা ক্রমেই অস্থির হয়ে পড়ছে। সর্দারকে তারা একটু একটু সন্দেহ করতেও শুরু করেছে। একজন তো মুখ ফসকে বলেই ফেলল, সবাই মিলে মেহনত করলুম, কিন্তু পয়সা করি সবই সর্দারের কাছে। কোথায় কি আছে না আছে সে ছাড়া তো আমরা কেউ জানি না। সে কথায় সায় দিয়ে আরো ২-৩ জন বলল, তা ঠিক, ঠিক বলেছ, ঠিক। কালু বলল, চলো সবাই মিলে সর্দারকে ধরি, ওই পুঁতে রাখা পয়সা করি তুলে সবার মধ্যে বিলি বন্টন করে দিক। জলিল বলল,
আমরা ওই মানিককে দিয়ে সর্দারকে খবর পাঠাবো, দেখি সর্দার কি বলে। কালু, হাকিম, রাসু সবাই বলল, ঠিক আছে, তাই হোক। তারপর সেদিন তারা যে যার মতন বাড়ি চলে গেল। পরের দিন অপরাহ্নে মানিক গান গাইতে গাইতে কালীচরণের বাড়িতে হাজির। মানিক হাজির হতেই কালীচরণের বুঝতে বাকি রইল না যে সে কি জন্য এসেছে। ইতিমধ্যেই সে দলের লোকের মনোভাব আন্দাজ করে নিয়েছে। তবু সে ছল করে বলল, কাজকর্মের কোনো খবর আছে নাকি মানিক? এই কি না হুজুর, আর সবাই একটু আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। ও আচ্ছা, ঠিক আছে, আজই বট গাছের কাছে সবাইকে হাজির থাকতে বলো। এই কে হুজুর? সেই দিনই কালীচরণ দাদা শ্যামচরণকে সপরিবারে ৩-৪ দিনের জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। সন্ধ্যাবেলায় কালীচরণ কালীতলার মাঠে সেই বটগাছের নিচে উপস্থিত হল। গিয়ে দেখল সেখানে তার দলের লোকজনেরা সবাই তার জন্য অপেক্ষা করছে। সে যেতেই জলিল বলল, সর্দার, এই কাজকর্মে আপনার যেন আহ, মন নেই। কাজকর্ম না করলেই আমাদের চলবে কেমনে? কালীচরণ বলল, না না, কাজকর্মে অবশ্যই মন আছে। আসলে বাড়িতে একটু অসুবিধা ছিল, তাই কদিন আসতে পারিনি। কালু বলল, বলছিলুম কি সর্দার, ওই পুঁতি রাখা ট্যাকা কড়িগুলো তুলে ভাগ বাটোয়ারা করলে কেমন হয়? বাকি সদস্যরাও সবাই এতে সায় দিল। কালীচরণ সবই বুঝতে পারল। তার দলের সদস্যরাই তাকে অবিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু সে প্রস্তুত হয়েই এসেছিল। উত্তরে সে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই পুঁতে রাখা টাকা সবাইকে সাথে নিয়ে তুলে এনে ভাগ বটরা করার জন্যই তো সবাইকে আজকে ডেকেছি। এই কথা শুনে দলের লোকেরা খুব খুশি হলো। সর্দারকে অবিশ্বাস করার জন্য মনে মনে তাদের অনুশোচনাও হতে লাগলো। তাছাড়া সর্দার ছিল বলে আজ পর্যন্ত ডাকাতির কালে কোথাও তারা ধরাও তো পড়েনি। তারা ঠিক করল তাদের সর্দার যা হুকুম করবে তাই তারা পালন করবে। কালীচরণ তার দলের লোকদের বলল, ওই দেখ, ওই পশ্চিম কোণে মেঘ জমেছে, আজ রাতেই হয়তো জোর বাদলা নামবে। এখানে বলে রাখা যায়, উপকূলীয় অঞ্চলে জ্যৈষ্ঠের শেষে ৩-৪ দিনের জন্য জোর বাদলা নামে। নতুন জলে খাল বিল থই থই করতে থাকে। ব্যাঙেরা নতুন জল পেয়ে মনের আনন্দে ডাকাডাকি করে চারিদিক মুখর করে তোলে। শোল, কই, মাগুর প্রভৃতি মাছ পুকুর খাল হতে উঠে বিলের অল্প জলে চলে আসে ডিম পাড়ার জন্য। তখন গ্রামের ছেলে বুড়োরা মনের আনন্দে সেই মাছ ধরতে মাঠে নেমে পড়ে। আর যারা দুরন্ত প্রকৃতির লোক, তারা দল বেঁধে ডিঙি নৌকো নিয়ে চলে যায় সুন্দরবনের দিকে হরিণ শিকার করতে। বনের ভিতরে তখন অনেক বেশি জোয়ার। হরিণের পাল বনের ভিতর উঁচু জায়গায় আশ্রয় নিয়ে এক জায়গায় জড়সড় হয়ে ৩-৪ দিন টানা বৃষ্টির জলে ভিজতে ভিজতে দুর্বল হয়ে পড়ে। লোকেরা যখন দল বেঁধে তাদের তাড়া করে, তখন দুর্বল হরিণগুলো ঠিক মতন ছুটতে না পেরে দু একটা ধরা পড়ে যায়। সেই হরিণের মাংস দিয়ে এই বাদলা দিনে ভুরি ভোজের ধুম পড়ে যায়। যাই হোক, কালীচরণ বলছিল, মনে হচ্ছে জোর বাদলা নামবে, চল ওই কাল আমরা জঙ্গলে হরিণ শিকারে যাই। অনেক দিন হলো হরিণ শিকার করা হয়নি। রাতে হরিণের মাংস দিয়ে খেয়ে তারপর টাকা পয়সাগুলো তুলে ভাগযোগ সেরে যে যার মতন বাড়ি চলে যাওয়া যাবে। এই প্রস্তাব শুনে সবাই রাজি হয়ে গেল। ঠিক হলো কাল বেলা 10টার সময় ঘাটে সবাই চলে আসবে। বিকালের মধ্যেই শিকার শেষ করে কালীচরণের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া হবে। যে আসবে না সে টাকার ভাগও পাবে না। ইতিমধ্যে কালীচরণ তাদের জানিয়েছে যে তার দাদা সপরিবারে মৃত্যুশয্যায় থাকা তার শ্বশুরকে দেখতে গেছে। চাকর বাকর পাইক সবাইকেই ছুটি দিয়েছে। বাড়িতে সে এবং তার মা আছেন। ফাঁকা বাড়িতে গল্পগুজব, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। কালীচরণের অনুমান সঠিক ছিল। সেদিন শেষ রাত্রে মুষলধারে বৃষ্টি শুরু হলো। সকালের দিকে টিপটিপ করে বৃষ্টিও পড়তে লাগলো।
কালীচরণ ও তার দলবল যথাসময়ে ঘাটে পৌঁছে যমুনা নদী বেয়ে দক্ষিণে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলো। ঘণ্টা দুয়েক পরে তারা বনের গভীরে ঢুকে হরিণ থাকতে পারে এমন উঁচু জমি বা ট্যাঙ্কের খোঁজ করতে লাগলো। বনের ভিতরে তখন ভরা জোয়ার আর আকাশে অবিশ্রান্ত টিপটিপ বৃষ্টি, হরিণ শিকার করার এই উপযুক্ত পরিবেশ। কিছু পরে তারা একটু উঁচু ট্যাঙ্ক দেখে নৌকা থামিয়ে সন্তর্পণে বনের ভিতরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই একপাল হরিণ একটি বড় গাছের নিচে জড়সড় হয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে দেখা গেল। মানুষের উপস্থিতি টের পেয়ে হরিণের পাল দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যে যার মতন জলে লাফিয়ে ছুটতে শুরু করলো। একটা বড় শিংওয়ালা হরিণকে সবাই লক্ষ্য করে সেটিকে চারদিক থেকে ঘিরে ফেলল। এক বুক জলে সেটি ঠিক মতন লাফাতে না পেরে ধরা পড়ে গেল। সেটিকে মেরে নৌকোয় এনে চামড়া ছাড়িয়ে বাড়ি আসার পথে মাংসগুলো টুকরো টুকরো করে রান্নার উপযুক্ত করে ফেলা হলো। মনের মতন শিকার মেলায় দলের লোকরা আজ খুব খুশি। সন্ধ্যায় দলবল নিয়ে বাড়ি এসে কালীচরণ মায়ের হাতে মাংসের সেই বস্তাটি দিয়ে রান্না করে সবাইকে খাওয়াতে বলল। শুনে রমাদেবী বললেন, বাড়িতে ঝি চাকর কেউ নেই, আমি এক হাতে সব পারবো না। তোদের ভেতর থেকে কেউ একজন এসে যদি একটু সাহায্য করিস তাহলে হবে। কালীচরণ রাসুকে রান্নাঘরে পাঠিয়ে দিল মাকে সাহায্য করার জন্য। বাকি সবাইকে নিয়ে উপরের ঘরে খোশ মেজাজে গল্পগুজব শুরু করে দিল। বাইরে অন্ধকার ক্রমেই গাঢ় হয়ে আসছে, সাথে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে রাসুর ছুটি হলো। সেও এসে গল্পের আসরে যোগ দিল। একটু পরে রমাদেবী এক গামলা কষা মাংস এনে সবার সামনে রেখে বললেন, এটা খেতে থাক, রান্না শেষ হলে সবাইকে একসঙ্গে খেতে ডাকবক্ষণ। সবাই রমাদেবীর রান্নার প্রশংসা করতে করতে সব মাংস সাবার করে দিল। একটু পরে রমাদেবী বেশ চিন্তিত মুখে উপরে এসে বললেন, ওরে কালী, শোন বাবা, এই পাশের গাঁয়ে আমার আমার পিসিমার শ্বশুর মশাই মারা গিয়েছে। ওদের চাকর এসে এই মাত্র খবরটা দিয়ে গেল। আর এখন বাড়িতেও তো তেমন কেউ নেই যে তাকে পাঠাবো। তুই একমাত্র ভরসা। তুই একটিবার সেখানে না গেলে আমি আমি পরে আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। তোকে তোকে যে এক্ষুনি একবার সেখানে যেতে হবে বাবা। সব শুনে কালীচরণ বলল, হ্যাঁ, বুড়ো মরার আর সময় পেল না, দিল সব মাটি করে। আমি সবাইকে ডেকে আনলাম একসাথে খাওয়া দাওয়া করে আনন্দ করব। তাছাড়া আমার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এখন। না না মা, আমি এই রাতে যেতে পারবো না। রমাদেবী বলল, এই বিপদের সময় তাদের পাশে না থাকলে তাদের সামনে আমরা সারা জীবনের জন্য ছোট হয়ে যাব রে। রাত এখনো বেশি হয়নি, তুই তুই সাবধানে বেরিয়ে পড় বাবা। আর এদের খাওয়ানোর ভার ওটা আমার উপর ছেড়ে দে না। আর ওই গুরুত্বপূর্ণ কাজ বলছিলিস, ওটা না হয় আরেকদিন করিস, কেমন? কালীচরণ চুপ করে রইল। তার দলের লোকেরা বলল, সর্দার, আপনি না হয় আজকে যান, আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো খন। আর এই কাজটা না হয় আরেকদিন হবে। হুম, যা বলিস তোরা, ঠিক আছে বলে কালীচরণ একটি ছাতা ও লাঠি হাতে তক্ষুনি রওনা হলো। সবাইকে বলল, তোরা তাহলে সময় মতো খেয়ে দিয়ে বাড়ি চলে যাস। একটু পরেই সবার খাওয়ার ডাক পড়ল। সবাই মনের আনন্দে পেট পুড়ে হরিণের মাংস ভাত খাচ্ছে। রমাদেবী পরিবেশন করছেন। খাওয়া শেষ হওয়ার পূর্বেই সবার কেমন যেন ঝিমুনি আর ঘুম ঘুম ভাব আসতে লাগলো। একজন হাই তুলে বলল, বড্ড ঘুম পাচ্ছে। পাশের জন বলল, আমারও। রমাদেবী বলল, সারা দিন বৃষ্টি বাদলের মধ্যে বনে জঙ্গলে সব ঘুরে বেরিয়েছিস। যা, এবার পাশের ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নে সব। পাশের ঘরে যাবার পর্যন্ত সাধ্য তাদের ছিল না। তারা সেইখানেই একে একে শুয়ে পড়ল। শরীর যেন অসাড় হয়ে এসেছে তাদের। রমাদেবী মনে মনে বললেন, ওষুধ ধরেছে তাহলে।
ছেলের জীবন বাঁচাতে এছাড়া এছাড়া আর কোনো উপায় ছিল না। একটু পরে কালীচরণ ফিরে এলো, হাতে বড় এক গাছা দড়ি। মাকে উপরের ঘরে পাঠিয়ে দিয়ে ক্ষিপ্র হাতে ঘুমন্ত লোকগুলোর হাত পা সেই দড়ি দিয়ে সে বেঁধে ফেলল। তারপর তাদের একজন একজন করে বস্তায় পুরে গরুর গাড়িতে চাপিয়ে একাই সেই দুর্যোগপূর্ণ নিশুতি রাত্রে যমুনার ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। পথে নরম মাটিতে গরুর গাড়ির চাকা মাঝে মাঝে আটকিয়ে যাচ্ছিল। সে নিচে নেমে গাড়ি ঠেলে অনেক কষ্টে ঘাটে পৌঁছল। তারপর ঝটপট বস্তাগুলো যমুনার জলে এক এক করে ভাসিয়ে দিল। কাছাকাছি কোথাও কর্কর শব্দে বজ্রপাত হলো। অসীম সাহসী কালীচরণের বুকটাও সেই শব্দে কেমন যেন ধরফর করে উঠল। কিন্তু সে ডাকাত সর্দার, এরকম ঝড় বাদলার রাতে ডাকাতি করতে সে কতবার গিয়েছে, কত লোককে সে রক্তাক্ত করেছে, কত লোককে সে খুন করেছে, তার কোনো হিসাব নেই। তাই মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে বাড়ি ফেরার পথ ধরল। ফেরার পথে সে একবার মাতা যশোরেশ্বরীর মন্দিরে গেল। কেঁদে কেঁদে মাকে বলল, মা, নিজে হাতে তৈরি দলকে নিজের হাতে যমুনায় ভাসিয়ে দিলাম মা। এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। আর কোনোদিন রাতে তোমার মন্দিরে আসবো না। আমাকে ক্ষমা করো মা। বাকি জীবন যেন মানুষের উপকার করে কাটাতে পারি, সেই আশীর্বাদ করো মা। তার সেই কাতর প্রার্থনা অন্তর্যামী মা শুনলেন কি শুনলেন না তা আমরা বলতে পারি না। পরদিন সকালে গত রাতে নিখোঁজ হয়ে যাওয়া লোকদের পরিবারবর্গ কাঁদতে কাঁদতে কালীচরণের নিকট এসে তাদের সমস্যার কথা বলতেই কালীচরণ সাপ জানিয়ে দিল যে সে এসব কুকর্ম ছেড়ে অনেক আগেই তাদের সঙ্গ ত্যাগ করেছে। কাজেই তাদের কি হয়েছে না হয়েছে সে কিছু জানে না। এই শুনে পরিবারবর্গের লোকেরা আরও জোরে কান্নাকাটি করতে লাগলো। পরিস্থিতি সামাল দিতে কালীচরণ তাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে বলল তারা যেন আজই এই এলাকা ছেড়ে চলে যায়, না হলে তারা আরও বড় বিপদের মুখে পড়তে পারে। আগেই বলেছি, কালীচরণকে লোকে জমের মতোই ভয় পেত। পুরুষ শূন্য সেই পরিবারগুলো ভয়ে সেদিনই বসতি তুলে দিয়ে অন্যত্র চলে গেল। এসব ঘটনার কিছুকাল পরের কথা। শ্যামচরণ বাবু ও কালীচরণ মনের সুখে জমিদারি করছে। জাঁকজমকপূর্ণ অট্টালিকা, চাকর বাকর, গাড়ি ঘোড়ায় সর্বদা গমগম করছে। অনেকগুলো পাইক রাত দিন বাড়ি পাহারা দিচ্ছে। কালীচরণ ভাবলেন, এবার গুপ্তধনের একটা ব্যবস্থা করা যাক। গুপ্তধন যা পুঁতে রাখা ছিল তা দিয়ে কালীচরণের 3 পুরুষ বসে খেতে পারবে। অবশেষে সুযোগও এসে গেল। সূর্যাস্ত আইনের কবলে পড়ে আশেপাশের জমিদাররা ঠিক মতন খাজনা জোগাড় করতে না পেরে তাদের মৌজা তালুক এসব বেচতে শুরু করেছিল। কালীচরণ গুপ্তধনের সাহায্যে সেই মৌজাগুলো কিনতে চাইলেন, কিন্তু তাদের জমিদারির বার্ষিক আয়ের চেয়ে বেশি ব্যয় করে মৌজা কিনলে সরকার যদি হিসাব চায়, আর সেই হিসাব ঠিকঠাক না দিতে পারলে তাদের টাকা পয়সা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। কালীচরণ তারও একটা উপায় বের করলেন। তিনি দাদা শ্যামচরণকে দিয়ে লোকমুখে রটিয়ে দিলেন যে তার মা রমা দেবী স্বপ্নে মাতা যশোরেশ্বরীর দেওয়া গুপ্তধনের খোঁজ পেয়েছেন। স্বপ্নে পাওয়া সেই গুপ্তধন 2 ভাই লোকজনকে নিয়ে গিয়ে উঠিয়ে আনতে লাগলো, আর তাই দিয়ে নতুন মৌজা নতুন তালুক কিনে জমিদারি আরও বড় করতে লাগলেন। সেই গুপ্তধন দিয়ে মানুষের জলকষ্ট নিবারণের জন্য কয়েকটি দিঘিও খনন করা হলো। বিদ্যালয় প্রতিষ্ঠা, মৃতদেহ সৎকারের জন্য মহা শ্মশান প্রভৃতি নির্মাণ করা হলো। ব্রিটিশ সরকারও তাদের কর্মকাণ্ডে খুশি হয়ে তাদের রায় বাহাদুর খেতাবে ভূষিত করলেন। সাপও মরল আর লাঠিও ভাঙল না। নকিপুর গায়ে এখনো মানুষের মুখে মুখে প্রচলিত আছে, জমিদার শ্যামচরণের মা চোখ বুজলে টাকা পান,
কিন্তু সত্যকে কখনো চিরতরে ধ্বংস করা যায় না। আংশিকভাবে হলেও সত্য সর্বদাই সামনে এসে দাঁড়ায়। স্বপ্নে টাকা পাওয়ার ব্যাপারটা যিনি জানেন তিনি মানেন না, আর যিনি মানেন তিনি আসল সত্য জানেন না। কালী সর্দার থেকে কালীচরণ বাবু হয়ে ওঠার ইতিহাস যারা জানেন তারাও আর ভয়ে মুখ খুলতে সাহস করেন না, কারণ জলে বাস করে কি কুমিরের সাথে শত্রুতা করা যায়?